আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্লাব বিশ্বকাপে একটা ম্যাচ ছিল বোকা জুনিয়র্স বনাম বেনফিকার, যেখানে 2-2 গোলে ম্যাচটা ড্র হয়েছে, যেখানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স 2-0 গোলে এগিয়ে থাকা অবস্থায় দুই আর্জেন্টাইন আনহেল ডি মারিয়া এবং নিকোলাস ওটামেন্ডি বেনফিকার জার্সিতে গোল করেছেন এবং শেষ পর্যন্ত একটা পয়েন্ট এখানে বেনফিকাকে এনে দিয়েছেন। তবে আমার আজকের মূল আলোচনার বিষয় এটা নয়, জাস্ট একটা গ্রাউন্ড সেট করলাম। এ ম্যাচের একজন গোল স্কোরার আনহেল ডি মারিয়া সম্পর্কে একটু কথাবার্তা বলতে চাই এবং আরও একবার ডি মারিয়া প্রসঙ্গটা টেনে আনতে চাই, কারণ ব্যাপারটা ইন্টারলিঙ্কড, একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আমরা যে সাম্প্রতিক সময়ে অনেকটি একমত হয়েছি সকলে যে আর্জেন্টিনার ফুল ব্যাক পজিশনে একটা বড় রকমের সমস্যা আছে। রাইট ব্যাক পজিশনে আসলে আর্জেন্টিনা কীভাবে স্ট্রাগল করেছে সেটা আমরা কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচও দেখেছি, ভিডিও অ্যানালাইসিসও সেই জিনিসটা দেখানো হয়েছে। সেখানে বারবার করে কিন্তু বলেছি, যতবারই আসলে এখানে নাহুয়েল মলিনা রাইট ব্যাক পজিশন থেকে উপরে এসেছেন, ততবারই ব্যাকট্র্যাক বা পেছনে নামতে গিয়ে তিনি কিন্তু তার পজিশনটা লুজ করেছেন এবং সেখানে বড় রকমের স্পেস থাকার কারণে লুইস ডিয়াজরা খুবই পারফেক্টলি সেখানে মুভ করতে পেরেছে। আর্জেন্টিনা যে জায়গা থেকে গোল কনসিড করেছে সেখানেও কিন্তু লুইস ডিয়াজ লেফট উইং থেকে বলটা একা টানতে পেরেছেন। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা একেবারে আউট অফ প্লেস ছিলেন। এখন এটা কেন হচ্ছে? নাহুয়েল মলিনার ডিফেন্সিভ স্কিল নিয়ে প্রশ্নের সুযোগ আছে, সেটা যেমন একটা ব্যাপার, তেমনি আরও একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু স্কালোনি ট্যাকটিক্যালি পজিশন ওয়াইজ একটা বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন বা আর্জেন্টিনা গিয়েছে। আপনারা যদি আরও আগে স্কালোনি এরার শুরুর দিকে দেখেন বা 2021 কোপা আমেরিকাকেও যদি আপনি রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখেন, দেখবেন যে ফাইনালে একজন গনজালো মন্তিয়েলকে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন এবং একটা লম্বা সময় ধরে রাইট ব্যাক পজিশনের ডিফেন্সিভ মেন্টালিটির একজন রাইট ব্যাক নিয়ে কিন্তু স্কালোনি খেলেছেন। এমনকি আমরা বিশ্বকাপেও নাহুয়েল মলিনাকে তেমন পজিশনে দেখেছি, মলিনাকে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে গোলও করতে দেখেছি এবং আমরা সবসময় একটা ব্যালেন্স দেখেছি যে নাহুয়েল মলিনা একটু অ্যাটাক মেন্টালিটি নিয়ে সামনে উপরে উঠে আসেন এবং যখন আসলে সে অ্যাটাক মেন্টালিটি লাগে না তখন গনজালো মন্তিয়েলের মতো ডিফেন্সিভ মেন্টালিটির একজন রাইট ব্যাককে স্কালোনি খেলান। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি বারবার করে কিন্তু এখানে নাহুয়েল মলিনাকে খেলাতে বাধ্য হচ্ছেন এবং সবসময় মলিনাকে অনেকটুকু উপরে উঠে এসে একটা ক্রস করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? সেখানে আনহেল ডিমারিয়া ফ্যাক্টরটা আসে। ডিমারিয়া আর্জেন্টিনা জাতীয় দলে একজন রাইট উইঙ্গার, মাঝে মধ্যে রাইট উইং থেকে একটু ইনওয়ার্ড মুভমেন্ট করে অনেক সময় নাম্বার 10 রোলে লিওনেল মেসি না থাকলেও সেটা প্লে করতেন। অনেক সময় এত ভার্সেটাইল রোল প্লে করতেন যে একই ম্যাচে কখনও তাকে রাইট মিডফিল্ডার, ওয়াইড মিডফিল্ডার মনে হতো, কখনও তাকে উইঙ্গার মনে হতো, কখনও প্লে মেকারের অ্যাবিলিটি সম্পন্ন একজন প্লেয়ার মতো হতো। বিশ্বকাপের ফাইনালে তো একেবারে উইং সুইচ করে লেফট উইংয়ে খেলেছেন। যতদিন ডিমারিয়া ছিলেন ততদিন পর্যন্ত রাইট সাইড থেকে ওই অপরচুনিটি তৈরি করার জন্য আসলে আর্জেন্টিনার তেমন কোনো প্লেয়ার লাগেনি। যখন ডিমারিয়া থাকতো না তখন আর্জেন্টিনা সে জায়গা থেকে আরেকটু ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে হয়তো বা খেলতে পারতো। যখন ডিমারিয়া মাঠে থাকতেন তখন নাহুয়েল মলিনার অনেকটুকু ওভারল্যাপ করে বারবার কিন্তু উপরে উঠে আসার ব্যাপার থাকতো না, ডিমারিয়া সেই জায়গা থেকে কাজটা করতেন। ডিমারিয়া এই মুহূর্তে নেই, ওই পজিশনটাতে ওয়াইড একজন প্লেয়ার হিসেবে আমরা সাম্প্রতিক সময়ে জুলিয়ানো সিমিওনিকে দেখেছি। মাঝে মধ্যে আমরা উইং সুইচ করে নিকো গনজালেসকে দেখব বা দেখছি। আমরা এখানে লিওনেল মেসির সাথে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের লিঙ্ক আপ করে কয়েকটা ম্যাচ দেখলাম, কিন্তু এরা কেউই কিন্তু এমনকি লিওনেল মেসিও এখনও বা বলা উচিত বর্তমান সময়ে এসে প্রথাগত রাইট উইংয়ের সে স্পেসটা কাভার করেন না, অনেকটা সেন্টারে মুভ করেন। একই রকমের কথা হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এরা যেহেতু সেন্টার ফরওয়ার্ড সেক্ষেত্রে প্রযোজ্য। রাইট সাইড ধরে ডিমারিয়া প্রোফাইলের কোনো অ্যাটাকার সেভাবে আর্জেন্টিনা তৈরি করতে পারেনি। আপনারা এখানে যদি একেবারে প্রপার উইঙ্গার একটা প্রোফাইল নিয়ে আসেন, অর্থাৎ রাইট উইংয়ে খেলতে পারেন এমন অনেক উইং প্রোফাইল আপনারা পাবেন, তাহলেও কিন্তু সেটা অপূরণীয় একটা ব্যাপার হবে। কারণ ডিমারিয়া শুধুমাত্র উইঙ্গার ছিলেন না, ডিমারিয়া দলের প্রয়োজনে নিচে নেমে এসে অনেকটা মিডফিল্ডার হিসেবে খেলতে পারতেন, রাইট সাইডের ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলতে পারতেন এবং মাঝে মধ্যে ওই যে বললাম সেন্টার জায়গায় এসে প্লে মেকারের রোলটাও আসলে তিনি প্লে করতে পারতেন। যেহেতু ডিমারিয়া নেই সেহেতু মলিনার উপর এখানে একটা অ্যাডেড প্রেশার আছে, তাকে রাইট উইংয়ে অনেকটুকু উপরে উঠে আসতে হয়। যেহেতু তিনি রাইট উইংয়ে উপরে উঠে আসেন সেহেতু রাইট ফ্ল্যাঙ্কে রাইট ব্যাক পজিশনে অনেকটুকু স্পেস ফেলে আসছেন, যেটা যদি রড্রিগো ডি পল বা রাইট সাইডের ওই মিডফিল্ডার বা রাইট সাইডের সেন্টার ব্যাক কাভার করতে না পারেন, যেমনটা লুইস ডিয়াজের গোলের ক্ষেত্রে এখানে ক্রিস্টিয়ানো রোমেরো পারেননি, সেক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম হচ্ছে। এখন ডিমারিয়ার মতো একেবারে লাইক ফর লাইক প্রোফাইল কি আসলে পাওয়া যাবে? আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না যে ব্যাপারটা একেবারে সহজ, কারণ ডিমারিয়া রোলার একজন প্লেয়ার তৈরি করতে অনেক বছরের পর বছর সময় লাগে। ডিমারিয়া আসলে তার ইম্প্যাক্টের জায়গা থেকে এখনও আন্ডাররেটেড আমার কাছে মনে হয়। যে কোনো একটা ম্যাচে তিনি যে লেভেলের প্রভাব তৈরি করতে পারেন, এখানে স্কালোনির বিকল্প কোনো প্ল্যানে যেতে হবে। গনজালো সিমিওনিকে সেখানে রাইট উইঙ্গার বা রাইট মিডফিল্ডার হিসেবে এস্টাবলিশ করা এবং তার কনফিডেন্সটা আরও
বাড়ানো, এটা একটা অপশন হতে পারে, কিংবা ওখানে প্রপার একজন রাইট উইঙ্গার এনে না হলে মলিনার সাথে লিঙ্ক আপ করার চেষ্টা করা, সেটা একটা অপশন হতে পারে, কিংবা ভিন্ন অন্য কোনো অপশন এবং ফরমেশনটা আরেকটু টুইক করা যায় কিনা সেটাকে আসলেই কিন্তু গুরুত্ব দিতে হচ্ছে স্কালুনির সামনে। এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ এবং আজকের ভিডিওতে মূলত এটা বোঝাতে চাইলাম, এই যে রাইট ব্যাক পজিশনে মলিনা অনেকটুকু স্পেস ফেলে আসছেন, ডি মারিয়া না থাকার কারণে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়ছে।